সুপ্রভাত বন্ধুরা। আজ 15ই জুলাই। একজন বিশিষ্ট বাঙালিকে নিয়ে একটু আলোচনা করব, কারণ আজ তার জন্মদিন। 1820 সালের আজকের দিনে মানে 15ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর 1820 সালের 26শে সেপ্টেম্বর আর একজন মহামনীষীর জন্মদিন। 26শে সেপ্টেম্বর বললে হয়তো বাঙালি মাত্রই আন্দাজ করে নেবেন আমি কার কথা বলছি। হ্যাঁ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনিও 1820 সালের 26শে সেপ্টেম্বর, তার মানে অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগর একই সালে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর ছিলেন মেদিনীপুরের মানুষ, বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর অক্ষয় কুমার দত্ত বর্ধমানের চুপি গ্রামে। চুপি গ্রাম হল নবদ্বীপের আশেপাশে কোনো একটা গ্রাম, যেটা বিভিন্ন তার জীবনীকারদের লেখা থেকে জানা যায়। তাহলে দুজনই গ্রাম থেকে আসা মানুষ এই কলকাতা শহরে, নবজাগরণের সেই কলকাতা। অক্ষয় কুমার দত্তর কলকাতাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি হয়নি। অবশ্যই তার সাংসারিক আর্থিক অনটনের জন্য, কিন্তু নিজের বাড়িতে তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন বিভিন্ন বিষয়ে। তিনি অনেকগুলো ভাষাও জানতেন, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি এবং জার্মানি ভাষা। আগেই বলেছি তিনি হিন্দু ঘরের সন্তান, কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রতি তিনি একটা আকর্ষণ অনুভব করেছিলেন এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাই 1843 সালের ডিসেম্বর মাসে মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে তিনি রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং আরও 17-18 জন যুবক একসাথে, এবং সেটাই ব্রাহ্মধর্মের দীক্ষার প্রথম ব্যাচ বলা যায়। মহর্ষির সাথে অক্ষয় কুমার দত্তের একটা সুন্দর সম্পর্ক স্থাপিত হয় এবং ধীরে ধীরে তিনি মহর্ষির বিভিন্ন পরিকল্পনাতে যুক্ত হতে থাকেন। মহর্ষি যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তত্ত্ববোধিনী সভার আয়োজন করলেন, সেই তত্ত্ববোধিনী সভাতে বাংলার সেই সময় বিশিষ্ট সব গুণীজনরা আসতেন। আলোচনা হতো সমাজ, ধর্ম, এই দেশ, তার বিভিন্ন দিক নিয়ে। অক্ষয় কুমার দত্ত তাতে যোগ দিতেন এবং নিজের মত প্রকাশ করতেন। তারপর যখন মহর্ষি দেবেন্দ্রনাথ তত্ত্ববোধিনী পাঠশালা তৈরি করলেন, তখন দেশীয়ভাবে স্কুল প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ দেখা গেছে। আমরা দেখেছি রাজা রামমোহন রায় তিনিও কলকাতায় একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলে, সেই তত্ত্ববোধিনী পাঠশালায় অক্ষয় কুমার দত্ত ভূগোল পড়াতেন, পদার্থবিদ্যা পড়াতেন। এরপর যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী সভার যে মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশ শুরু করলেন, তার সম্পাদনার কাজ করেছিলেন অক্ষয় কুমার দত্ত। তিনি দীর্ঘ 1 যুগ মানে 12 বছর তিনি এই সম্পাদনার কাজ করেছিলেন। তিনি যে শুধু সম্পাদনা করতেন তা নয়, তিনি অনেক প্রবন্ধ নিজে রচনা করতেন এবং সেই প্রবন্ধগুলোর বিষয় ছিল সেই সময়ের সমাজ, রাষ্ট্র, ধর্ম, তত্ত্ব, দর্শন, এবং তা নিয়ে আলোচনা হতো, তর্ক হতো, এবং সেই তর্ক অনেক সময় অনেক উত্তেজনারও সৃষ্টি হতো। এর একটা কারণ আমি বিভিন্ন লেখা থেকে জানতে পারি যে অক্ষয় কুমার দত্ত
হিন্দু সন্তান ছিলেন, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন, পরম আধ্যাত্মিক মানুষ এবং ব্রহ্ম যার আস্থা বিশ্বাস, মহর্ষির খুব কাছের মানুষ। কিন্তু ধীরে ধীরে পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, দর্শন, যুক্তির কিন্তু একটা বিরাট চর্চা এবং প্রভাব ততক্ষণে অক্ষয় কুমার দত্তের মনে কিন্তু পড়েছে। এবং সেই প্রভাব থেকে ধর্মের প্রতি বা ধর্মীয় দর্শনের প্রতি তার যে অন্ধবিশ্বাস, আস্থা, ভক্তি কিন্তু অতটা আর থাকছিল না, যার ফলে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি হিন্দু ধর্ম আচার আচরণ অনুষ্ঠান খুব একটা পালন করতেন না, এমনকি তিনি ঈশ্বরের বিশ্বাসও তিনি করতে চাইলেন না এবং প্রশ্ন তুলে দিলেন যে হিন্দু শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত ব্রাহ্ম ধর্ম বেদ, সেই বেদকেও তিনি অভ্রান্ত এই কথাটা স্বীকার করলেন না। ঈশ্বরের ক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন, যার অবধারিত ফল হিসেবে মহর্ষির সাথে তার সংঘাত। এখন মহর্ষি তো অনেক ক্ষমতাবান মানুষ, অর্থবান মানুষ, তার একটা বিরাট পারিষদ বর্গ ততক্ষণে তৈরি হয়ে গেছে, তার সাথে তো পেরে ওঠা সম্ভব নয়। ফলে বিচ্ছেদ। নিজের যে লব্ধ বিশ্বাস, যে আস্থা, তার প্রতি তিনি অনড় থাকলেন এবং তিনি তত্ত্ববোধিনী পত্রিকা এবং সেই সমস্ত কিছু বন্ধনকে তিনি ছিন্ন করে বেরিয়ে আসলেন। এবার যুক্ত হলেন পরম বন্ধু বিদ্যাসাগরের সাথে। তার নর্মাল স্কুলে শিক্ষকতা শুরু করলেন এবং তার গবেষণার কাজ তিনি চালু রাখলেন। কিন্তু সবসময় তো সময় মসৃণ যায় না। বাদ সাধল তার শরীরে তখন একটা রোগ বাসা বেঁধেছে, যাকে পণ্ডিতেরা বলছেন শিরোপীড়া, মানে মাথার যন্ত্রণা, হয়তো নার্ভের কোনো সমস্যা হতে পারে। তখন তো অত আধুনিক চিকিৎসা ছিল না, ফলে তিনি খুব কষ্ট পেতেন। কিন্তু সেই কষ্টকে অতিক্রম করেও তার পড়াশোনা চর্চা তিনি চালিয়ে গেলেন। কিন্তু সেটা খুব বেশি দিন পারলেন না, বোধহয় 1 বছর মতো সময় আরও তিনি সেটাকে পেরেছিলেন। এবার তিনি সব ছেড়ে দিলেন, এই শহর ছেড়ে দিলেন। শহর থেকে বেশ খানিকটা দূরে বালিতে, নদীর ধারে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশে কিছুটা জমি কিনে একটা বাড়ি তৈরি করলেন। আপনাদের মনে থাকবে অক্ষয় কুমার দত্তর বন্ধু বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু এই কলকাতা শহর ছেড়ে পালিয়ে গেছিলেন। তিনি কারমাটারে গেছিলেন, ঝাড়খণ্ডে, যেটা অবস্থিত এখন। তো অক্ষয় কুমার দত্ত মহাশয় চলে গেলেন বালিতে। তিনি একটা বাড়ি এবং বাগান তৈরি করলেন। খুব চমৎকার নাম দিয়েছিলেন বাড়িটার, শোভন উদ্যান। তিনি কলকাতা ছেড়ে চলে গেলেও কলকাতা তাকে ছাড়েনি। কলকাতায় তার বন্ধু মহল তাকে দেখা করতে যেতেন। এইভাবে বিদ্যাসাগর মহাশয় একবার যখন গেলেন তার শোভন উদ্যান দেখতে, তা দেখে বলেছিলেন যে এই শোভন উদ্যান হলো অক্ষয় কুমার দত্তের চারুপাঠ 4th ভাগ। অক্ষয় কুমার দত্ত তিনি কলকাতা ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন না। তিনি কাজের মানুষ, সেখানেও কাজ করলেন। এই শোভন উদ্যানটাকে অত্যন্ত সুন্দর করে দেশি বিদেশি গাছপালা দিয়ে তিনি সাজালেন এবং বিজ্ঞানের বিভিন্ন চর্চা তিনি করলেন। আর এই শোভন উদ্যানকে বিদ্যাসাগর কেন তার চারুপাঠ 4th ভাগ বললেন, তার কারণ হলো
বিদ্যাসাগর মহাশয় ছোট শিশু কিশোরদের জন্য লিখেছিলেন বর্ণপরিচয়, আর অক্ষয় কুমার দত্ত লিখেছিলেন চারুপাঠ। তার 3টে ভাগ ছিল শিশু কিশোরদের জন্য। তাই তার এই শোভন উদ্যান দেখে বিদ্যাসাগর বলেছিলেন যে এটা অক্ষয় কুমার দত্তের চারুপাঠ 4র্থ ভাগ। অক্ষয় কুমার দত্ত আরও অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক উল্লেখযোগ্য গ্রন্থ প্রবন্ধ তার ছিল। বিদেশি রচনা থেকে তিনি অনুবাদ করেছেন অজস্র। কিন্তু আর একটা শুধু বইয়ের কথা আমি উল্লেখ করব, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। এটা আমি বলবো একটা অমূল্য সম্পদ। তার 2টো ভাগ প্রকাশিত হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন উপাসক সম্প্রদায় তিনি কঠোর পরিশ্রম করে, শারীরিক যন্ত্রণাকে অগ্রাহ্য করে তিনি এই কাজটা করতে পেরেছিলেন তার নিষ্ঠা এবং সততা দিয়ে। গভীর গবেষণালব্ধ সেই গ্রন্থ আজও পাওয়া যায়। তো খুব সংক্ষেপে এই ছিলেন অক্ষয় কুমার দত্ত। তার নাতিকে আমরা জানি কবি সত্যেন্দ্রনাথ দত্ত। আমি শেষ করব 2টি কথা বলে যে অক্ষয় কুমার দত্তকে আমরা কেন মনে রাখব, কেন তাকে আমরা স্মরণ করব। আমি তার অনেক যুক্তি খুঁজে পাই। আমার মনে হয় যে ভারতবর্ষের যে বিজ্ঞান এবং যুক্তির চর্চার তিনি সূত্রপাত করেছিলেন। পাশ্চাত্য বিজ্ঞান এবং দর্শন এবং যুক্তিকে তিনি ভারতীয় জীবনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ধর্মের প্রতি যে অন্ধত্ব এবং অন্ধবিশ্বাস, ঈশ্বরের ক্ষমতা নিয়ে আমাদের যে বিশ্বাস, তার সামনে তিনি যুক্তিকে দাঁড় করাতে চেয়েছিলেন। একজন যুক্তিবাদী মানুষ ছিলেন। এই যুক্তি দর্শনকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আজ আপনারা ভেবে দেখুন, আজকের সময়ে অক্ষয় কুমার দত্ত নেই, কিন্তু তার সেই ভাবনা, যুক্তি এবং বিজ্ঞান চেতনা, প্রযুক্তির প্রতি আমাদের যে প্রয়োজন বোধ আমরা করি, তার সব কিছু সূত্রপাত করে গেছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্তকে যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে হয়তো আমি বিশ্বাস করি বাঙালির এই দৈন্যদশা এতটা হতো না। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘ করব না। অক্ষয় কুমার দত্তের প্রতি আমার শ্রদ্ধা এবং আপনাদের কাছে অনুরোধ, অক্ষয় কুমার দত্তকে আপনারা জানার চেষ্টা করবেন। আপনাদের জন্য, এই সমাজের জন্য এবং দেশের জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।